আচ্ছা, আজ আমরা কথা বলবো বঙ্গ সুবাহা নিয়ে। একটা সময় এর নাম ছিল জান্নাতুল বিলাদ, মানে জাতিসমূহের স্বর্গরাজ্য। হ্যাঁ, ঠিক। সময়টা ধরুন মোটামুটি ১৫৭৬ থেকে ১৭৫৭ সাল। মুঘল আমলের সবচেয়ে বড় প্রদেশ ছিল এটা। আর পরে তো এটা প্রায় স্বাধীনই হয়ে গিয়েছিল নবাবদের অধীনে। আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আর ওদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশ এর মধ্যে পড়ত। একদম। তো আজকের আলোচনাটা মূলত এর উত্থান, এর চরম সমৃদ্ধি, আর তারপর এর পতনটা কিভাবে হলো সেটা নিয়ে। হ্যাঁ, বিশেষ করে ভেতরের যে দ্বন্দ্বগুলো ছিল আর ইউরোপীয় শক্তিগুলো, তাদের প্রভাবটা কিভাবে সব বদলে দিল। ঠিক, ক্ষমতার পালাবদল, অর্থনীতি, ইউরোপীয়দের আশা, এই সব নিয়েই কথা হবে। আচ্ছা, শুরুটা তো মুঘল বিজয় দিয়ে, তাই না? হ্যাঁ, তবে সেটা কি খুব সহজ ছিল? মানে মুঘলদের জন্য বাংলা দখল করা? না না, মোটেই সহজ ছিল না। দেখুন, বাবর ওই ১৫২৯ সালে ঘাঘরার যুদ্ধে বাংলার সুলতানকে হারালেন বটে, কিন্তু পুরোটা নিয়ন্ত্রণে আসেনি তখনও। না, মাঝখানে আবার শের শাহ সুরি এসে মুঘলদের হটিয়ে দিয়েছিলেন। আসল বিজয়টা এলো আকবরের সময়। ওই যে ১৫৭৬ সালের রাজমহলের যুদ্ধ। হ্যাঁ, ঠিক। দাউদ খান কররানী হারার পর বাংলা আনুষ্ঠানিকভাবে মুঘল সুবা হল। কিন্তু তারপরও ওই যে ১২ ভূঁইয়াদের কথা আমরা জানি। ওহ, তাদের প্রতিরোধ তো ছিলই। হ্যাঁ, তাদের পুরোপুরি দমন করতে প্রায় ১৬১১ সাল লেগে গেল। বেশ লম্বা সময়। এরপরে কি ঢাকার রাজধানী হল জাহাঙ্গীরনগর নামে? হ্যাঁ, ১৬১০ সাল নাগাদ ইসলাম খান চিশতি ঢাকাকে কেন্দ্র বানালেন। প্রায় ১০০ বছর ওটাই ছিল রাজধানী। শায়েস্তা খানের মতো যারা সুবাদার ছিলেন, তারা তো বেশ নামকরা ছিলেন। অবশ্যই তারা প্রশাসন, অর্থনীতি এগুলোকে বেশ গুছিয়ে এনেছিলেন, বিশেষ করে পূর্ববঙ্গে। আর এই সময়ই বোধহয় ইউরোপীয় বণিকরা আসতে শুরু করে, তাই না? একদম, ওই সময় থেকেই ইংরেজ, ফরাসি, ডাচরা আসছিল ব্যবসার জন্য। আর তাদের কি দুর্গ বানানোর অনুমতিও দেওয়া হয়েছিল? হ্যাঁ, সুবাদার আজিমুসান তিনি রাজস্বের আশায় অনুমতি দিয়েছিলেন। যেমন কলকাতায় ফোর্ট উইলিয়াম বা চন্দননগরে ফোর্ট অর্লিন্স। মানে ভবিষ্যতের সংঘাতের বীজটা তখনই বোনা হয়ে গিয়েছিল হয়তো। বলা যেতে পারে, হয়তো তখন অতটা ভাবা হয়নি। এদিকে আবার দেখুন, ভেতরেও ক্ষমতার সমীকরণ বদলাচ্ছে। মুর্শিদ কুলি খানের উত্থানটা কি এই সময়েই? তিনি তো দেওয়ান ছিলেন শুরুতে। হ্যাঁ, তিনি ছিলেন আজিমুসানের দেওয়ান, অত্যন্ত দক্ষ রাজস্ব কর্মকর্তা। তার ক্ষমতা এতটাই বাড়তে থাকে যে সম্রাট নিজেই তাকে মূল দায়িত্বে বসান। ঠিক, আওরঙ্গজেব তাকেই প্রায় পুরো দায়িত্ব দেন। তারপর ১৭১৬ সালে তিনি রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিলেন মুর্শিদাবাদে, নিজের নামে গড়া শহর। আর ১৭১৭তে বংশানুক্রমিক নবাব হলেন। হ্যাঁ, মুঘল সম্রাট তাকে নবাব নাজিম হিসেবে স্বীকৃতি দিলেন। সেই থেকেই নাসিরি রাজবংশের শুরু। আর বাংলাও বলতে গেলে প্রায় স্বাধীনভাবেই চলতে শুরু করল। তাহলে এই স্বাধীন নবাবদের আমলকেই কি বাংলার স্বর্ণযুগ বলা হয়? কতটা সমৃদ্ধ ছিল তখন দেখুন। বলা হয় যে ১৮ শতকে বাংলার নবাবরা ছিলেন বিশ্বের অন্যতম ধনী শাসক। এখানকার মাসলিন, সিল্ক এগুলোর তো বিশ্বজোড়া খ্যাতি ছিল। শুধু কি কাপড়? না না, জাহাজ নির্মাণ শিল্প ছিল, সল্ট পিটার বা সোরা, যেটা ইউরোপে বারুদ বানাতে লাগত, সেটার বিরাট রপ্তানি ছিল। ধাতব কাজও খুব বিখ্যাত ছিল। মুর্শিদাবাদ, ঢাকা, পাটনা এই শহরগুলো ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। এত সম্পদ, এটাই কি শেষে সমস্যা ডেকে আনল? সম্পদের আকর্ষণ তো থাকেই। একদিকে বাইরের শক্তিকে টানল, অন্যদিকে ভেতরের কোন্দলও বাড়াল। এই যেমন ধরুন ১৭৪০ সালে আলীবর্দী খান। হ্যাঁ, আলীবর্দী খান। তিনি তখন বিহারের ডেপুটি গভর্নর। গিরিয়ার যুদ্ধে তখনকার নবাব সরফরাজ খানকে হারিয়ে ক্ষমতা দখল করলেন। কেন? সরফরাজ খানের দুর্বলতার সুযোগ নিয়ে? কিছুটা তাই। তখন নাদের শাহের ভারত আক্রমণের একটা ঘটনা চলছিল। সরফরাজ খান সেদিকে কিছুটা ব্যস্ত বা মনোযোগী ছিলেন। সেই সুযোগটা আলীবর্দী নিলেন। দেখুন, বাইরের একটা ঘটনা কিভাবে ভেতরের ক্ষমতাকে প্রভাবিত করছে। তার মানে ভেতরের সমস্যা তো ছিলই, বাইরের চাপটা কেমন ছিল তখন? প্রচণ্ড। আলীবর্দী খানকে তো প্রায় পুরো শাসনকাল জুড়েই লড়তে হয়েছে মারাঠা বর্গীদের সাথে। হ্যাঁ, ওই বর্গী হামলার কথা তো শুনেছি। কতদিন চলেছিল? প্রায় ১৭৪১ থেকে ১৭৪৮ পর্যন্ত, লাগাতার আক্রমণ। শেষে বাধ্য হয়ে ওড়িশার একটা বড় অংশ তাদের ছেড়ে দিতে হয়। শুধু তাই? না, আরও আছে।
বাংলা আর বিহারের জন্য বছরে 1.2 মিলিয়ন রুপি চৌথ দিতে রাজি হতে হয়। এটা ছিল মারাঠাদের চাপানো একরকম সুরক্ষা কর। তার ওপর আবার বকেয়াও জমেছিল প্রচুর। বাবা, অর্থনীতির ওপর তো বিশাল চাপ পড়েছিল নিশ্চয়ই। অবশ্যই, আর এই দুর্বলতার সুযোগটাই নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা দেখছিল নবাবী শাসন নড়বড়ে হয়ে আসছে। সিরাজউদ্দৌলা চেষ্টা করেছিলেন না এদের রুখতে? আলীবর্দীর নাতি যিনি ছিলেন। হ্যাঁ, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তিনি কোম্পানির ক্ষমতা কমানোর চেষ্টা করেন। 1756 সালে কলকাতা দখল করে ব্রিটিশদের তাড়িয়েও দেন একবার। কিন্তু সেই সাফল্যটা টিকল না কেন? কারণ একদিকে কোম্পানির সামরিক শক্তি আর অন্যদিকে পলাশির যুদ্ধ 1757। হ্যাঁ, পলাশির প্রান্তরে যুদ্ধ হল। নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কথা তো আমরা সবাই জানি। সিরাজ পরাজিত হলেন, নিহত হলেন। আর ব্রিটিশরা মীর জাফরকে নবাব বানিয়ে দিল, মানে নামে মাত্র। ঠিক, পুতুল নবাব। আসল ক্ষমতা চলে গেল কোম্পানির হাতে। এর বিরুদ্ধে কি আর কোনো প্রতিরোধ হয়নি? চেষ্টা হয়েছিল। মীর জাফরের পর তার জামাতা মীর কাসিম, তিনি কিছুটা স্বাধীনতা চেয়েছিলেন। রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেলেন। সেনাবাহিনী গোছানোর চেষ্টাও করলেন, কিন্তু পারলেন না। না, কোম্পানি তাকেও সরাল। শেষ চেষ্টাটা হল 1764 সালে বক্সারের যুদ্ধে। সেখানে মীর কাসিম, অযোধ্যার নবাব, এমনকি মুঘল সম্রাট তিনজনের মিলিত বাহিনীও হেরে গেল ব্রিটিশদের কাছে। বক্সারের যুদ্ধ, এটাই তাহলে ফাইনাল ছিল? হ্যাঁ, এই যুদ্ধের পরেই বাংলায় ব্রিটিশ আধিপত্য একেবারে পাকা হয়ে গেল। আর তারপর তো শাসন ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের হাতে চলে গেল। হ্যাঁ, 1772 সালে ওয়ারেন হেস্টিংস প্রশাসনিক সব দপ্তর মুর্শিদাবাদ থেকে নিয়ে এলেন কলকাতায়। কলকাতা হয়ে গেল ব্রিটিশ ভারতের রাজধানী। আর নবাবদের? নবাবদের ক্ষমতা শুধু একটা উপাধিতে আটকে গেল, নবাব অফ মুর্শিদাবাদ। কোনো আসল ক্ষমতা আর রইল না। ভাবা যায়, একটা মুঘল প্রদেশ থেকে একসময় বিশ্বের অন্যতম ধনী অঞ্চল, আর সেখান থেকে একেবারে পরাধীন। কি বিরাট পরিবর্তন! এর পেছনে যদি মূল কারণগুলো দেখি তাহলে কি দাঁড়ায়? 1. ভেতরের কোন্দল, বিশ্বাসঘাতকতা। 2. মারাঠাদের মতো বাইরের আক্রমণ, যা অর্থনীতিকে শেষ করে দিচ্ছিল। আর 3 নম্বর অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, তাদের পরিকল্পনা, সামরিক শক্তি আর নির্ণায়ক দুটো যুদ্ধ, পলাশি আর বক্সার। এটা সত্যি ভাবায় যে একটা অঞ্চলের শক্তি, তার সম্পদ, সেটাই কিভাবে দুর্বলতার কারণ হতে পারে, বাইরের শক্তিকে ডেকে আনতে পারে। একদম। ইতিহাস তো বারবার এটাই দেখায়। যা একসময় শক্তির উৎস, সেটাই অন্য সময়ে পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই অঞ্চলের বিপুল সম্পদই হয়তো এর ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা রেখেছিল। আচ্ছা, এই একই চক্র কি অন্য অনেক সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও সত্যি? এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। অবশ্যই ভাবনার বিষয়। যাই হোক, আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করা যাক।